গল্প দাদুর আসরে আজকের বিশেষ নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক রস অবলম্বনে সরস গল্প কর্তার কীর্তি। এই গল্পটি শ্রী গজেন্দ্র কুমার মিত্র কর্তৃক প্রকাশিত এবং প্রভু প্রেস কর্তৃক মুদ্রিত। অভিনয় ও পাঠে অংশগ্রহণ করেছেন অশোক, অভিজিৎ ও মৌসুমী। শুরু হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কর্তার কীর্তি। বর্ধমান জেলার ধনী ও বুনিয়াদি জমিদার বাবু ঋষিকেশ রায় তার জ্যেষ্ঠ পুত্র হেমন্তকে বাড়ি থেকে দূর করে দিয়েছিলেন। এর কারণ সে তার মনোনীতা পাত্রীকে উপেক্ষা করে একটি আইএ পাস করা মেয়েকে নিজের পছন্দ করে বিয়ে করেছিল। ভয় নেই, এ পিতৃদোষ পীড়িত হেমন্তের দুর্দশা করুণ কাহিনী নয়। হেমন্তকে শেষ পর্যন্ত অর্থাভাবে স্ত্রী পুত্রকে পথে বসিয়ে প্রাণত্যাগ করতে হয়নি। বিবাহের পূর্বেই সে কলিকাতার একটা বড় কলেজে অধ্যাপনার কাজ পেয়েছিল। তাছাড়া পরীক্ষার কাগজ দেখে ও ঘরে বসে শিক্ষকতা করে যথেষ্ট উপার্জন করত। সুতরাং পিতা ত্যায্য পুত্র করে ঘরের বাইরে বার করে দিলেও অর্থের দিক দিয়ে অন্তত তার কোনো ক্লেশ হয়নি। ঋষিকেশ বাবুর মতো বদরাগী অগ্নিশর্মা লোক আজকালকার দিনে বড় একটা দেখা যায় না। পুরাকালে বদমেজাজি বলিয়া দুর্বাসা মুনির একটা অপবাদ ছিল বটে, কিন্তু তিনিও অকারণে কাউকে অভিসম্পাদ দিয়েছিলেন বলে আমাদের জানা নেই। ঋষিকেশ বাবুর কারণ অকারণের বালাই ছিল না, তিনি সর্বদাই চটিয়া থাকতেন। শোনা যায় 17 বৎসর বয়সে তার একবার টাইফয়েড হয়। সেরে উঠে তিনি তেঁতুলের অম্বল দিয়ে ভাত খাবার ইচ্ছা প্রকাশ করেন। ডাক্তারের আদেশে তার সেই ইচ্ছা পূর্ণ হল না। ফলে সেই যে তিনি চটে গিয়েছিলেন সে রাগ তার এখনো পড়েনি। একাদিক্রমে এত বৎসর রাগিয়া থাকার ফলে তাহার গোপ সমস্ত পেকে গিয়েছিল এবং মাথার সম্মুখ দিকে চুল উঠিয়া পরিষ্কার ও চিক্কন হইয়া গিয়াছিল। চোখ দুটি সর্বদাই কষায়িত হইয়া থাকিত। রাগের মাত্রা বেড়ে গেলে তিনি ঘরের আসবাবপত্র ভাঙতে আরম্ভ করতেন। ভারীর ভঙ্গপ্রবণ জিনিসগুলি প্রায় শেষ করে এনেছিলেন। এমন সময় একদিন দৈবক্রমে হাতের কাছে একটা কাঁচের গ্লাস পেয়ে প্রথমে সেটা ভেঙে ফেললেন। এতে ইন্দ্রজালের মতো কাজ হলো। কাঁচ ভাঙার শব্দে কর্তার অর্ধেক রাগ পড়ে গেল। সেদিন আর তিনি অন্য কিচ্ছু ভাঙলেন না। অতঃপর তার রাগের মাত্রা চড়ে গেলেই বাড়ির যে কেহ একটা কাঁচের গ্লাস তার হাতে ধরিয়ে দিয়ে সবেগে প্রস্থান করত। তিনি সেটা মেজে আজড়ে ভেঙে ফেলতেন। এই অভিনব উপায়ে বাড়ির টেবিল, চেয়ার, আয়না, ঝাড় ইত্যাদি দামি আসবাব অনেকগুলো রক্ষা পেয়েছিল। 2 মাস অন্তর কলকাতা থেকে 1 গ্রস করে নতুন কাঁচের গ্লাস আনা হতো। তাহাতেই কোন রকমের কাজ চলিয়া যাইত। রাগ যখন কম থাকিত তখন তিনি তাহার খাস বেয়ারা গয়ারামকে শুয়ার কা বাচ্চা না বলিয়া
স্রেফ হারামজাদা বলিয়া ডাকিতেন। তখন বাইরের গোমস্তা হইতে ভিতরে গৃহিণী পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতেন। 2 বৎসর পূর্বে হেমন্ত যখন জানাইল যে সে পিতৃ নির্বাচিতা কলাবতী নাম্নী 11 বর্ষীয়া মেয়েটিকে বিবাহ করিবে না, পরন্তু বেতুন কলেজের একটি অষ্টাদশী মাতৃহীনা কুমারীকে বোধরূপে মনোনীত করিয়াছে, তখন কর্তা দ্রুত পরম্পরায় 23টা গ্লাস ভেঙে ফেললেন। কিন্তু তাহাতেও যখন ক্রোধ প্রশমিত হইল না, তখন তিনি হেমন্তের ঘরে ঢুকে একখানা 6 ফুট লম্বা ভিনিসীয় আয়না পদাঘাতে ভেঙে ফেলে দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশপূর্বক ঘোর গর্জনে কহিলেন, বেরিয়ে যা এক্ষুনি আমায় থেকে, এক কামড় বেরিয়ে যা, তোর মতো শুয়োরের মুখ দেখতে চাই না আমি। বলিয়া হেস্টাধ্বনির মতো একটা শব্দ করলেন। হেমন্ত সেই যে এক কাপড়ে বের হয়ে গেল, তাহার পর আজ পর্যন্ত পিতৃভবনে পদার্পণ করে নাই। হেমন্তর বিবাহের সমস্ত ঠিক হইয়াই ছিল, তাহার মাসির বাড়ি হইতে বিবাহ হইবে। বিবাহের দিন 2 পূর্বে গৃহিণী কাঁপিতে কাঁপিতে কর্তার নিকট গিয়া বলিলেন, আমি কালীঘাটে যাব, মানত আছে, শিশিরের সঙ্গে আমাকে পাঠিয়ে দাও। রাগী হইলেও ঋষিকেশ বাবু অত্যন্ত কূটবুদ্ধি, গৃহিণীর আর্যে শুনিয়া তিনি হেস্যাধ্বনিবৎ শব্দ করিলেন। কটমট করে তাকিয়ে বললেন, মানত আছে, শিশিরের সঙ্গে পাঠিয়ে দাও? চালাকি? আচ্ছা, আমি সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখি কেমন কালীঘাটে মানত। গায়া শিওর কা বাচ্চা কোথায় গেল? গৃহিণী চক্ষে অঞ্চল দিয়া দ্রুতপথে প্রস্থান করিলেন। গয়া দ্বারের বাহিরে 1 গ্লাস শরবত হাতে লইয়া দাঁড়াইয়াছিল। ঘরে ঢুকিয়া কর্তার হাতে দিতেই তিনি সেটা দেয়ালে মারিয়া ভাঙিয়া ফেলিলেন। সগর্জে বলিলেন, ম্যানেজার ডাক। ম্যানেজার আসিলে তাকে হুকুম দিলেন, খিড়কি আর সদর দেউড়িতে 4টে করে ঘরটা দারোয়ান বসাও, বুড়িয়ে না পালায়, আর গয়া হারামজাদা তোর মুখটা দিয়ে যা। হারামজাদা শুনিয়া সকলে বুঝিল গৃহিণীর চক্রান্ত ধরিয়া ফেলিয়া কর্তা মনে মনে খুশি হইয়া উঠিয়াছেন। গৃহিণী কালীঘাটে পূজা দিতে যাওয়া হইল না। ওদিকে হেমন্তর বিবাহ হইয়া গেল। ইহার পর 2 বৎসর কাটিয়াছে। গৃহিণী বাড়ির মধ্যে কর্তার নজরবন্দি আছেন। একদিনেরও জন্য কোথাও যাইতে পান নাই। এমনকি ভগ্নিপতির অত বড় অসুখেও তাহাকে বোনের বাড়িতে যাইতে দেয়া হয় নাই। কিন্তু শিশিরকে বাড়ির মধ্যে অন্তরীণ রাখা শক্ত। সে কলেজে পড়ে, তাই বাধ্য হইয়া তাহাকে কলিকাতায় মাসির বাড়ি থাকিতে দেওয়া হইয়াছে। যা হোক, ঋষিকেশ বাবু তাহাকে ডাকিয়া শাসিয়া দিয়াছেন যে কোনোদিন যদি সে হেমন্তর বাড়িতে যায় কিংবা তাহার সহিত বাক্যলাপ করে, তা হইলে তাহাকেও তিনি ত্যায্য পুত্র করিয়া বাড়ি হইতে দূর করিয়া দিবেন। কিন্তু সম্প্রতি কয়েকদিন হইতে বাড়ির মধ্যে ভিতরে ভিতরে কি একটা ষড়যন্ত্র চলিতেছে। কর্তা তাহা বেশ বুঝিতে পারিয়াছেন। গত শনিবার শিশির আসিয়াছিল। সে মার কানে
ফুসফুস করিয়া কি বলিয়া গেল সেই অবধি গৃহিণী অতিশয় চঞ্চল ও বিমনা হইয়া বেড়াইতেছে। গৃহকর্মে তাহার মন নাই। একদিন ক্রন্দনরত অবস্থায় কর্তার কাছে ধরা পড়িয়া গিয়াছেন, কিন্তু বহু উৎপীড়ন ও তর্জন করিয়াও কর্তা ভিতরের কথা কিছুতেই বাহির করিতে পারেন নাই। তাহার সকল প্রশ্নই গৃহিণী উদাস মৌন ব্রত অবলম্বন করিয়া সহ্য করিয়াছেন। তাহাতে আর কিছু না হোক, বাড়িতে কাঁচের গ্লাসের সংখ্যা ভয়ানক দ্রুত কমিয়া আসিতেছে। একে তো এইরূপ অবস্থা, তাহার উপর আজ সকালে উঠিয়াই কর্তা একেবারে সপ্তমে চড়িয়া গিয়াছেন। হতভাগ্য সরকার সকালবেলায় হুকুম লইতে আসিয়া কর্তার সম্মুখেই হাঁচিয়া ফেলিয়াছিল। আর যায় কোথা! কর্তা একেবারে হুঙ্কার দিয়া উঠিলেন, কোথায় গেল? সরকার তো প্রাণ লইয়া পলায়ন করিল, কিন্তু কর্তার সে রাগ সমস্ত দিনে পড়িল না। আজ কিনা সন্ধ্যার সময় আবার শিশির আসিল। নিজের বসিবার ঘর থেকে তার গলার আওয়াজ শুনতে পাইয়া কর্তা তাকে ডেকে পাঠালেন। শিশির ঘরে ঢুকতেই তিনি আরম্ভ করিলেন, তুই হেমন্তর বাড়ি যাস? সত্যি করে বল হতভাগা, নইলে আজ তোকে মেরেই খুন করব। 20 বছরের ছেলে শিশির পিতার মুখের পানে হতভম্ব হইয়ে তাকিয়ে রইল। তার প্রশ্নের হ্যাঁ না কোনো উত্তরই দিতে পারল না। ঋষিকেশবাবু তার কণ্ঠস্বর তারা গ্রামের দৈবত্যে তুলিয়া বলিলেন, কার হুকুমে তুই সেখানে গিয়েছিলিস? পাজি নচ্ছার, কি বলেছিলেন তোকে আমি? আমার হুকুম হুকুম নয় বটে। শিশির গোঁজ হইয়া দাঁড়িয়া রইল। ঋষিকেশবাবু এক পদাঘাতে জ্বলন্ত কলিকাশুদ্ধ গড়গড়াটা দূরে ফেলিয়া দিয়া বলিলেন, কি করতে গিয়েছিলিস সেখানে? বল আমাকে। আজ তোরই একদিন কি আমারই একদিন। নিজের মার কাছে এসে ফিস ফিস করে কি বলেছিস? বল শীঘ্রই হতভাগা, নইলে গাছে বেঁধে তোর গায়ে জল পিছুটি দেব। শিশির ভিতরে ভিতরে মরিয়া হয়ে উঠল। সে দুহাত শক্তভাবে মুঠো করে বলল, আমি এখন থেকে দাদা বৌদির কাছেই থাকবো ঠিক করেছি, আর আর মাকেও তাদের কাছে নিয়ে যাব। ঋষিকেশবাবু একেবারে লাফিয়ে দাঁড়িয়ে উঠলেন। কি এত বড় স্পর্ধা! শিশির গো ভরে পড়িয়া চলিল, আমাকে থাকতেই হবে। বৌদির শরীর খারাপ, তার ছেলে হবে। ঋষিকেশ আবার চিৎকার করবার জন্য হাঁ করেছিলেন। সেই অবস্থায় হঠাৎ বসে পড়লেন। সংবাদটা পরিপাক করিতে মিনিটখানেক সময় লাগিল। তারপর পুনশ্চ গর্জন ছাড়িলেন, ছেলে হবে তো তোর কিনা শুয়া? শিশির বলল, দাদা সমস্ত দিন বাড়ি থাকেন না, বৌদি একলা, তাই আমাকে থাকতে হবে, আর মাকেও। বেরো বেরো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে দূর হ, নইলে চাপটা লাল করে দেব। শুয়ার পাজি বোম্বেটা কত কর যাবি নে? গয়া শুয়ারের বাচ্চা কোথায় গেল? নিয়ে আয় আমার হান্টার। শিশির আর অপেক্ষা করল না। যেমন এসেছিল তেমনি বের হয়ে গেল। মার সঙ্গে দেখা পর্যন্ত করা হলো না। সমস্ত রাত্রি
ঋষিকেশ বাড়িময় দাপাইয়া বেড়াইলেন। সেদিন আর ভয়ে কেউ তার কাছে গেলাস লয়েও অগ্রসর হতে পারল না। পরদিন বেলা 9টার সময় স্নাহার করিয়া তিনি ম্যানেজারকে ডাকিয়া পাঠাইলেন, বলিলেন, আমি কলকাতায় যাচ্ছি, সন্ধ্যে নাগাদ ফিরব। তুমি সাবধানে থেকো, গিন্নি না পালায়। আর শিশির লক্ষ্মী ছাড়া যদি বাড়ি ঢুকতে চায় মেরে তাড়াবে। গাড়ি বার করতে বলো। ম্যানেজার ভয়ে ভয়ে বললেন, মোটর কোম্পানির এজেন্টকে আজ ডেকেছিলেন, সে এসেছে। তাকে ঋষিকেশবাবু বললেন, তাকে চুলোয় যেতে বলো। আমি কলকাতায় যাচ্ছি, নিজে দেখে মোটর কিনবো। গাড়ি বার করতে বলো। বলে চেক বইখানা পকেটে পুরলেন। ম্যানেজার বললেন, যে আজ্ঞে। এই বলে তিনি চলে গেলেন। গাড়িতে স্টেশনে যাইতে যাইতে ঋষিকেশ নিজের মনে গর্জিতে লাগিলেন, কি আস্পর্ধা! হ্যাঁ, আমার সঙ্গে চালাকি। দেখে নেব। আমার বউ, আমার নাতি, আমি ঋষিকেশ রায়। দেখে নেব কে কি করতে পারে, দেখে নেব। বেলা প্রায় 1:30টার সময় একখানা ঝকঝকে নতুন ফিয়াট গাড়ি কলকাতায় প্রফেসর হেমন্ত রায়ের বাড়ির সামনে এসে দাঁড়াল। গাড়ির আরোহী গলা বাড়িয়ে দেখলেন ছোট্ট সুদৃশ্য বাড়িখানি, চারিধারে একটুখানি সংকীর্ণ ঘাসের বেষ্টনী, সামনে লোহার ফটক বন্ধ। হেস্যাধ্বনি করে ঋষিকেশ বাবু গাড়ি থেকে নামলেন। ফটক খুলে সম্মুখের বন্ধ দরজায় সজোরে কড়া নাড়লেন। একটা ছোকরা গোছের চাকর দরজা খুলে সামনে কষায়িত নেত্র বিদ্র ও তাহার পিছনে একখানি দামি নতুন মোটর কার দেখে সসম্ভ্রয়ে জিজ্ঞেস করল, কি চাই বাবু? ঋষিকেশ বাবু উত্তর না দিয়ে ভিতরে প্রবেশ করলেন। চাকরটা বলল, বাবু বাড়ি নাই, কলেজে গিয়েছেন, তার ফিরতে দেরি আছে। ঋষিকেশ কর্ণপাত না করে ভিতরের দিকে চললেন। চাকরটা এই অদ্ভুত বৃদ্ধের আচরণ দেখে তাড়াতাড়ি সামনের পথ আগলে রুক্ষস্বরে বলল, ওদিকে কোথায় চলছেন? ওটা অন্দরমহল, বাবু বাড়ি নাই। এ সময় আপনি কি চান? আপনার নাম কি? ঋষিকেশ শুধু একটি হেস্যাধ্বনি করিয়া চাকরটার কর্ণধারণ পূর্বক একধারে সরাইয়া দিলেন। তারপর সম্মুখের সিঁড়ি দিয়ে গট গট করে ওপরে উঠতে লাগলেন। ওপরের একটা ঘরে তখন মেজের উপর মাদুর বিছাইয়া পা ছড়াইয়া বসিয়া প্রতিমা ভেলভেটের জুতার কাপড়ে রেশমের ফুল তুলছিল। কৃষাঙ্গী সুন্দরী, বুদ্ধির বিভায় মুখখানি জলজল, চুলগুলি পিঠের উপর ছড়ানো। নতুন সৌভাগ্যের কোনো লক্ষণই এখনো দেহে প্রকাশ পায়নি। তাকে দেখলে মন খুশি হয়ে ওঠে। তার হাঁটুর কাছে মাথা রেখে শিশির কড়িকাঠের দিকে চোখ তুলে লম্বালম্বিভাবে শুয়েছিল। গতকাল বাবার সঙ্গে যে ব্যাপার ঘটে গিয়েছে তা বৌদিকে বলা যেতে পারে কি না সে মনে মনে তা গবেষণা করছিল। কিছুক্ষণ ভেবে সে স্থির করল, না বলে কাজ নেই। বৌদিদি দুঃখ পাবে মাত্র, আর কোনো ফল হবে না। দাদাকে চুপি চুপি একসময় বললেই হবে। বৌদিদির সন্তান সম্ভাবনার কথা গত সপ্তাহে দাদার মুখে শুনে শিশির আমনা থেকে ছুটে মার কাছে গিয়েছিল। মাও শুনে আনন্দে ও আশঙ্কায়
অতিশয় চঞ্চল হয়ে উঠেছিলেন, কিন্তু কর্তার রোষ বন্যি ডিঙিয়া কিছু করিতে সাহস করেননি। গতকাল শিশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আবার বাড়ি গিয়েছিল, যেমন করে হোক মাকে নিয়ে আসবে। তারপরে সেই বিভ্রাট, মার সঙ্গে শিশির দেখা পর্যন্ত করতে পারল না। এই কথাটাই মনের মধ্যে তোলপাড় করতে করতে শিশির বলল, আচ্ছা বৌদি, মা যদি এখন কোন রকমে হঠাৎ এসে পড়েন? সম্মুখের দেয়ালে শ্বশুর ও শাশুড়ির এনলার্জ করা ফটোগ্রাফ টাঙানো ছিল। সেই দিকে চোখ তুলে কিছুক্ষণ শাশুড়ির ছবির দিকে চেয়ে থেকে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ত্যাগ করে প্রতিমা বলল, তা যদি হতো ঠাকুরপো। শিশির সহসা কুনিয়ে ভর দিয়ে উঠে বলল, আচ্ছা, মাকে যদি চুরি করে নিয়ে আসি, বাবা কিছু টের না পান? জিভ কাটিয়া প্রতিমা বলিল, বাপরে, তাহলে কি আর রক্ষে থাকবে? বাবা তাহলে কাউকে আস্ত রাখবেন না। বস্তুত চোখে না দেখিলেও শ্বশুরের মেজাজ সম্বন্ধে কোনো কথাই প্রতিমার অজ্ঞাত ছিল না। তাহাকে বিবাহ করার ফলেই যে স্বামীর সহিত শ্বশুরের এমন বিচ্ছেদ ঘটিয়াছিল তা সে বিবাহের সময় হইতেই জানত। হেমন্ত অবশ্য কোনোদিন এ সম্বন্ধে তাকে কোনো কথা বলে নাই, কিন্তু শ্বশুর ঘরের জন্য সর্বদাই প্রতিমার প্রাণ কাঁদিতে থাকিত। রাগী হোক, কিন্তু শ্বশুর যে কখনোই মন্দ লোক নহেন ইহা তার দৃঢ় বিশ্বাস ছিল। শ্বশুর শাশুড়ির আদরে বঞ্চিত হইয়া এই মেয়েটি যে মনের মধ্যে কতখানি বেদনা পোষণ করিয়া রাখিয়াছিল তাহা তার স্বামীও কোনোদিন জানিতে পারে নাই। অত্যন্ত বুদ্ধিমতী বলিয়াই সে ও ভাব কখনো ইঙ্গিতও প্রকাশ করে নাই, পাছে স্বামী উদ্বিগ্ন হন। শিশির আবার কড়িকাঠের দিকে চাইয়া শুইয়াছিল। প্রতিমা ছলছল চক্ষে বলিল, আমার ভাগ্যে কি সে কি হবে আর ঠাকুরপো? বাবা মাকে আমি এ জন্মে চোখে দেখতে পাবো না। বলিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস ত্যাগ করিল। এমন সময় নিচে হেস্যাধ্বনির মতো শব্দ শুনিয়া শিশির তড়াক করে উঠিয়া গিয়া বলল, এই শব্দ তো ভুলিবার নয়। সে প্রতিমা কানের কাছে মুখ গিয়া বলিল, বাবা, বাবা এসেছেন? বলিয়াই এক লাফে পাশের ঘরে ঢুকিয়া ভিতর হইতে দরজা বন্ধ করিয়া দিল। প্রতিমার মুখ সাদা হইয়া গেল, বুক ঢিপ ঢিপ করে উঠল। সে উঠে দাঁড়িয়ে মাথায় আঁচল টেনে দিতেই ঋষিকেশবাবু ঘরের মধ্যে এসে দাঁড়াইলেন। প্রতিমাকে আপাতমস্তক নিরীক্ষণ করিয়া বজ্র গম্ভীরস্বরে কহিলেন, আমার নাম ঋষিকেশ রায়, আমি বর্ধমান থেকে আসছি। বলিয়া একটা চেয়ার টেনে নিয়ে তাতে উপবেশন করলেন। এইখানে প্রতিমা একটু অভিনয় করল। মনে যে ভয়ের সঞ্চার হইয়াছিল তাহা জোর করিয়া চাপিয়া সে সচকিতে ফিরিয়া মুখের ঘোমটা সরাইয়া দিল। বিস্ময়, আনন্দ, ভক্তি, লজ্জা মিশ্রিত চক্ষে ঋষিকেশবাবুর মুখের দিকে এক মুহূর্তে চাইয়া থাকিয়া অর্ধস্ফুট স্বরে উচ্চারণ করিল, বাবা। তারপর গলায় আঁচল দিয়া তাহার পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিল। অগ্দুৎকারী ভিষু বিষয়ের মাথার উপর উত্তর মেরু সমস্ত বরফ চাপাইয়া দিলে কি ফল হয় বলিতে পারি না। ঋষিকেশবাবুর মুখের কোনো ভাব পরিবর্তন দেখা গেল না। তিনি ক্ষীণভাবে একটু হেস্যাধ্বনি করিয়া বলিলেন, তুমি আমার পুত্রবধূ, তোমার নাম কি? আমার নাম প্রতিমা। বলিয়া সে তাহার পায়ের কাছেই বসিয়া পড়িল।
এইটুকু অভিনয় করিয়ায় তার উরু দুটো থরথর করে কাঁপিতেছিল। ঋষিকেশবাবু চাইয়া দেখিলেন, হ্যাঁ, নাম সার্থক বটে। বধূর মুখ দেখিলে চোখ জুড়াইয়া যায়। শুনিয়াছিল বধূ আইএ পাস, কিন্তু কই, তার আচরণে বিদ্যার কোনো চিহ্নই তো নাই। তিনি এক দর্পিতা তীক্ষ্ণভাষিনী যুবতী মনে মনে কল্পনা করিয়া রাখিয়াছিলেন। কিন্তু এ কি? ঋষিকেশবাবু মনে মনে একবার হেস্যাধ্বনি করিলেন, কিন্তু তাহা পুত্রদের উদ্দেশ্যে। হতভাগারা তাকে বলে নাই কেন? প্রতিমা শ্বশুরের মুখের দিকে একবার চাইয়া উঠিয়া দাঁড়িয়া মৃদু কণ্ঠে বলিল, আপনি বড্ড ঘেমেছেন, জামাটা খুলে ফেললে হতো না বাবা? হাত পাকা আনিয়া সে বাতাস করিবার উপক্রম করিতেই ঋষিকেশবাবু বলিয়া উঠিলেন, থাক থাক, তোমায় আর কষ্ট করতে হবে না মা, আমি নিজেই বাতাস খাচ্ছি। বলিয়া ফেলিয়া ঋষিকেশবাবু একবারে স্তম্ভিত হইয়া গেলেন। এই ধরনের কথা গত ৩৩ বৎসরের মধ্যে তাহার মুখ দিয়া একবারও বাহির হয় নাই। পাশের ঘরের দরজায় কান লাগিয়া শিশির নিস্পন্দ বক্ষে এতক্ষণ শুনিতেছিল। এবার সে পা টিপিয়া টিপিয়া সরিয়া গিয়া দেয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির সম্মুখে দাঁড়াইয়া প্রাণপণে দুর্গা নাম জপ করিতে লাগিল। ঋষিকেশবাবু গায়ের জামা খুলিয়া মাদুরের উপর বসিলেন। পাকার হাওয়া খাইতে খাইতে জিজ্ঞাসা করিলেন, সে শয়তানটা ফিরবে কখন? তোমাকে বুঝি এইরকম একলা ফেলে রেখে যায়? চোখের জল ও মুখের হাসি একসঙ্গে নিরুদ্ধ করিয়া প্রতিমা নিরুত্তরে বসিয়া রইল। ঋষিকেশবাবু গলা এক পর্দা চড়াইয়া দিয়া বলিলেন, স্টুপিড, বদমাইশ সব। শিশিরটাকেও বাড়ি থেকে দূর করে দিয়েছি। এমন বউ আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। আজই আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, দেখ কোন বেটা কি করতে পারে। শ্বশুরের মুখের দিকে সে প্রতিমার অশ্রু সংবরণ করতে পারল না, ঝরঝর করে কেঁদে ফেলল। ঋষিকেশবাবু তাকে কোলের কাছে টেনে এনে নিজের থানের খুঁট দিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে স্বগর্জনে করলেন, কেঁদো না, আমি এই হেমন্তটাকে দেখে নেব। সব ওই ছোড়া শয়তানি, আমি বুঝেছি। গিন্নিও এর মধ্যে আছেন। আমাকে এতদিন বলেনি কেন? ষড়যন্ত্র সব, শোধ চোরে বম্বেটের দল। নইলে এই বউকে আমি 2 বছর বাইরে ফেলে রাখি। প্রতিভা শ্বশুরের কোলের উপর উপুর হইয়া পড়িয়া রুদ্ধস্বরে স্বরে বলল, বাবা, আমাকে বাড়িতে মার কাছে নিয়ে চলুন। যাবই তো, এক্ষুনি নিয়ে যাব। আমি ঋষিকেশ রায়, আমি কি কারো তোয়াক্কা করে থাকি? জামাটা গায়ে দিতে দিতে পুনরায় বললেন, তোমার নিয়ে যাব বলে নতুন মোটর কিনে একেবারে এসেছি। ট্রেনে তো আর তোমায় নিয়ে যাওয়া যেতে পারে না। ঋষিকেশবাবু উঠিয়া দাঁড়াইলেন। প্রতিমা থতমতভাবে একবার ঢোক গিলিয়া বলিল, এক্ষুনি? কিন্তু বাবা। ঋষিকেশবাবু চড়া সুরে বলিলেন, কিন্তু কি? সেই রাস্কেলটার অনুমতি নিয়ে তবে তোমাকে নিয়ে যাবো নাকি? আমি এই তোমাকে নিয়ে চললাম। ওদের যদি ক্ষমতা থাকে মোকদ্দমা করুক গিয়ে। প্রতিমা আর দ্বিরুক্তি করিল না, যেমন ছিল তেমনি বেশে শ্বশুরের সঙ্গে নামিয়া চলিল। সদর দরজা পর্যন্ত গিয়ে ঋষিকেশবাবু থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। উদ্বিগ্নভাবে পুত্রবধূর দিকে তাকাইয়া কহিলেন, কিন্তু শুনেছিলাম এই শিশির তোমাকে বলেছিল যে তুমি নাকি, তোমার নাকি কোনো ভয়ের কারণ তো নেই মা। মোটরে প্রায় 60 মাইল যেতে হবে,
যদি কষ্ট হয়, যদি কোনো রকম। আরক্ত মুখ কোনো মতে ঘোমটায় ঢাকিয়া প্রতিমা তাড়াতাড়ি গাড়িতে উঠিল। সময় হেমন্ত বাড়ি ফিরতেই শিশির ছুটি গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, দাদা, বাবা এসেছিলেন, বৌদুকে বাড়ি নিয়ে গেছেন। বলে গেছেন আমাদের ক্ষমতা থাকে তো মোকদ্দমা করি। বলিয়া উচ্চস্বরে হেসে উঠলে। ভাইয়ের কাছে সমস্ত আদ্যপান্ত শুনিয়া হেমন্ত স্মিত মুখে বলল, শব্দ তুই করলি, এখন আমি কি করব উপদেশ দে। অতঃপর দুই ভাইয়ে আধ ঘন্টা ধরে পরামর্শ করে বিকাল 5টায় গাড়িতে বর্ধমান রওনা হলো। রাত্রি 8টার সময় বৌমার তত্ত্বাবধান করিবার জন্য অন্দরে প্রবেশ করে কর্তা দেখলেন দুই ভাই হেমন্ত ও শিশির মায়ের ঘরের মেজে আহারে বসিয়াছে। গৃহিণী সম্মুখে বসিয়া খাওয়াইতেছেন। এমন নববধূ একখানা রেকাবি হস্তে দ্বারের পাশে দাঁড়িয়ে আছে। ঋষিকেশবাবু ভীষণ বুককুটি করিয়া কহিলেন, এ দুটোকে এ বাড়িতে ঢুকতে দিলে? নিশ্চয়ই খিড়কিতে ঢুকেছে। স্পর্ধা, এক্ষুনি ওদের বেরিয়ে যেতে বলো। হেমন্ত শিশির কথা কইল না, হেড মুখে আহার করিতে লাগিল। গৃহিণী বলিলেন, কেন যাবে? যাবে না। আর যায় যদি বৌমাকে নিয়ে যাবে, আমিও যাব, দেখি কি করে আটকাও। ঋষিকেশবাবু কটমট করে তাকিয়ে বললেন, ভারী স্পর্ধা হয়েছে। আচ্ছা, এখন কিছু বলছি না, বৌমার শরীর খারাপ, কিন্তু এরপরে বৌমা তুমি শোকে যাও, হতভাগাদের আর পরিবেশন করতে হবে না। বলিয়া মধ্যম রকমের একটা হেস্যাধ্বনি করিয়া তিনি প্রস্থান করিলেন। কিছুক্ষণ পরে বৈঠকখানা হইতে কর্তার গলা শোনা গেল, গয়া হতভাগা কোথায় গেল? তামাকটা নিয়ে আয়। গয়ারামের এত বড় সৌভাগ্য জীবনে কখনোই হয়নি। সে নববধূ ঠাকুরানীর পায়ের কাছে ডিপ করে একটা গড় করে বাইরে ছুটল। হেমন্ত শিশির মায়ের মুখের দিকে চেয়ে হাসল। গৃহিণী চোখের জল মুছিয়ে ভাঙা গলায় বললেন, যাও বৌমা, তোমার শ্বশুর হুকুম দিয়ে গেলেন, আজকের মতো শুয়ে পড়োগে। মা, কাল ওদের পরিবেশন করে খাইয়ে। এতক্ষণ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কর্তার কীর্তি শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন। অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।